বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের শিক্ষার্থী এবং যারা আজকে আমার এই ভিডিও দেখছেন, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে সপ্তম অধ্যায়ের গ্যাস বিনিময় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা দেখছো যে আমি বোর্ডে একটা চিত্র এঁকে রেখেছি। এই চিত্রে একটা উদ্ভিদ এবং প্রাণীর চিত্র আমি এঁকেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এটা কি আর এঁকেছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রাণী উদ্ভিদ থেকে অক্সিজেন গ্রহণ করছে, আবার প্রাণী থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে উদ্ভিদ। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণে যে এটা কিসের চিত্র, বা এই যে গ্যাস বিনিময়টা এটা কি ধরনের, এটা একটা প্রক্রিয়া। তো আমি তোমাদেরকে বলছি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন গ্রহণ করছে প্রাণী এবং শোষণ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে উদ্ভিদ। গ্যাস বিনিময় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শরীরবৃত্তীয় প্রক্রিয়া, উদ্ভিদ বা প্রাণী জীবের জন্য এক কথায়। তো আর এখানে আমরা যেটা বললাম আমি যে সালোক সংশ্লেষণ এবং শোষণ প্রক্রিয়া। সালোক শিক্ষার্থীরা, আমরা শোষণ প্রক্রিয়াটা, যে বিক্রিয়াটা, রাসায়নিক বিক্রিয়াটা ঘটে, সেখানে দেখো যে গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজ এবং 6 অণু অক্সিজেন বিক্রিয়া করে এখানে আসতেছে কার্বন ডাইঅক্সাইড। বিক্রিয়ার পরে এখানে আসতেছে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি বা এটিপি। এটাকে আমরা বলবো শোষণ। তারপরে আসতেছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাতে যেটা হবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 6 অণু, 12 অণু পানি, সূর্যের আলো এবং ক্লোরোফিল। এই যে সূর্যের আলো দেখতে পাচ্ছ এবং পাতার মধ্যে যে ক্লোরোফিলটা আছে সেই সাথে বিক্রিয়া করে তৈরি হচ্ছে গ্লুকোজ, তৈরি হচ্ছে 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই রাসায়নিক বিক্রিয়া দুটি অবশ্যই বইতে পড়েছো এবং তোমরা জানো। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা এবং শোষণ প্রক্রিয়া, এই দুই প্রক্রিয়া দুইটা, শোষণ প্রক্রিয়াটা উদ্ভিদ এবং প্রাণী সবখানেই হয়ে থাকে, আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা শুধুমাত্র উদ্ভিদের দেহে সংঘটিত হয়। আমি আবার বলছি, শোষণ প্রক্রিয়া উদ্ভিদ এবং প্রাণী উভয় ক্ষেত্রেই হয়ে থাকে, আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা শুধুমাত্র উদ্ভিদে হয়ে থাকে। সালোক সংশ্লেষণ এবং শোষণ উদ্ভিদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীরবৃত্তীয় প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়া দুইটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। শোষণ প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বায়ু থেকে, অক্সিজেন ত্যাগ করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা আমরা জানি দুইটি পর্যায়ে হয়ে থাকে, একটা হচ্ছে অন্ধকার পর্যায় আর একটা হচ্ছে আলোক পর্যায়। তো আলোক পর্যায়ের এই প্রক্রিয়াটা মানে হার অত্যন্ত বেশি, এবং শোষণ প্রক্রিয়াটা 24 আওয়ার মানে 24 ঘন্টায় ঘটে থাকে। তো এইভাবে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে, উদ্ভিদের মধ্যে যে বায়ু থেকে গ্যাস গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ এবং
বায়ুতে অক্সিজেন গ্যাস যে প্রদান করা, এভাবেই কিন্তু উদ্ভিদের যে গ্যাস বিনিময়, আমার যে প্রথম আলোচ্য বিষয় উদ্ভিদের গ্যাস বিনিময়, এই আলোচ্য বিষয়ের উপরে আমরা এইটুকু ধারণা নিতে পারি যে এভাবেই উদ্ভিদ এবং প্রাণী বায়ু থেকে বা পরিবেশ থেকে গ্যাসটা গ্রহণ করে থাকে এবং পরিবেশের মধ্যে আবার গ্যাস দিয়ে এই যে একটা আদান প্রদান, এটাকে আমরা বলতে পারি যে গ্যাস বিনিময়। এখন আমি আমার দ্বিতীয় যে আলোচ্য বিষয় সেটা নিয়ে আলোচনা করব, মানব শ্বসনতন্ত্র। আচ্ছা, আমরা বললাম যে উদ্ভিদের মধ্যে গ্যাস বিনিময় হয়ে থাকে, এই গ্যাস বিনিময়টা জীবের মধ্যে অর্থাৎ প্রাণীর মধ্যেও হয়ে থাকে। তো প্রাণীর মধ্যে যে গ্যাস বিনিময়টা হয়ে থাকে সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান মানবদেহের জন্য। এই অক্সিজেন মানবদেহে বাতাস থেকে ফুসফুসের সাহায্যে বাতাস থেকে মানবদেহে প্রবেশ করে ফুসফুসের মধ্যে, এবং ফুসফুসের থেকে রক্তের সাহায্যে সম্পূর্ণ বডির মধ্যে প্রবাহিত হয়, এবং এই বডির মধ্যে প্রবাহিত হয়ে সে কোষের মধ্যে যে খাদ্যের উপাদানগুলো আছে তার সাথে জারণ বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, এই যে আমি দেখছি কার্বন ডাইঅক্সাইড, পানি এবং প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে, যে শক্তির সাহায্যে জীব তার কার্য সম্পাদন করে থাকে। তো এই যে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এটিপি উৎপন্ন করছে, এখানে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এবং পানি ফুসফুসের রক্তের সাহায্যে ফুসফুসের মধ্যে চলে যায়। ফুসফুসের মধ্যে যাওয়ার পরে এই যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা এই পানিটা শোষণ করে নিচ্ছে, ফুসফুস শোষণ করে নিচ্ছে, এবং কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেই কার্বন ডাইঅক্সাইডটা ব্যাক করে দিচ্ছে বা বের করে দিচ্ছে। তো আমরা এখান থেকে যে জিনিসটা লক্ষ্য করতেছি, তোমরা লক্ষ্য করে দেখবা যে বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করতেছি, আবার কার্বন ডাইঅক্সাইড বায়ুতে ত্যাগ করতেছি। এই যে অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ, অক্সিজেন ত্যাগ, এই যে এই ঘটনাগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে একটা প্রকৃতি এবং প্রাণীর মধ্যে একটা গ্যাসের বিনিময় হচ্ছে। তো আমরা প্রাণীদের দেহে দেখতেছি যে তারা অক্সিজেন গ্রহণ করতেছে বায়ু থেকে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে। তো এই যে এটা কিন্তু একটা প্রক্রিয়া, অক্সিজেন গ্রহণ করতেছে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে, এটা কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হচ্ছে। এই প্রক্রিয়াটাকে আমরা বলবো শ্বাসকার্য। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে উদ্ভিদের দেহে এক ধরনের গ্যাসের আদান প্রদান হচ্ছে। উদ্ভিদের কিন্তু নির্ধারিত কোনো শ্বাসকার্য চালানোর জন্য কোনো অঙ্গ নাই, তারা পাতার মাধ্যমে এই কাজটা সম্পাদন করে থাকে। এবং মানবদেহের মধ্যে যেহেতু একটা শ্বাস প্রশ্বাস চালানোর জন্য একটা মানে নির্ধারিত অঙ্গ আছে, সেই অঙ্গের মাধ্যমে তারা এই কাজটা চালায়, এবং এই কাজটাকে বলা হচ্ছে শ্বাসকার্য। এবং আমরা এখন বলতে পারি যে অক্সিজেন গ্রহণ করে কোষের মধ্যে যে পরিপাকিত খাদ্যের উপাদানটা আছে সেই উপাদানের সাথে অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে শক্তি উৎপন্ন করছে এবং কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো শ্বসন প্রক্রিয়া। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা এখানে শ্বসন প্রক্রিয়াটার যে শ্বসন প্রক্রিয়াটা যে ইয়ের সাথে কাজ করছে সেটা হচ্ছে আমাদের মূল বিষয় হচ্ছে অক্সিজেন। তো এই হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর গ্যাস বিনিময়, প্রকৃতির সাথে তাদের গ্যাসের বিনিময়। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি একটা কথা বলি। একটা পরিবার, তোমরা চিন্তা করো তোমাদের পরিবার, সেই পরিবারে কে কে আছে? বাবা মা, ভাই বোন, দাদা দাদি, চাচা, ফুপু, এরকম বিশেষ কিছু লোক নিয়ে আমাদের একটা পরিবার গঠিত হয়। আচ্ছা, এই পরিবারটাকে যদি আমরা এমন একটা জায়গায় নিয়ে রেখে আসলাম যেখানে কেউ নাই, কিচ্ছু নাই, সেখানে কি তার থাকা সম্ভব হবে? অবশ্যই সম্ভব হবে না। কেন সম্ভব হবে না শিক্ষার্থীরা? সেটা আমি তোমাদেরকে বলি। কারণ মানুষকে বাঁচতে হলে অবশ্যই একটা সমাজ লাগবে, আর সমাজ যখন তুমি চিন্তা করবা, সমাজের মধ্যে প্রতিবেশী লাগবে, বিভিন্ন পেশার মানুষ লাগবে, স্কুল, কলেজ, বাজার, নদী, নালা, মসজিদ, বিভিন্ন ধরনের তোমার এখানটায় অনেক কিছুর প্রয়োজন হবে। আমি তোমাদেরকে এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে আসলে একা কোনো কাজ করা সম্ভব নয়, বা একা কোনো কাজ সম্পাদন করা সম্ভব হয় না। তো শিক্ষার্থীরা, আমি এখন তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে শ্বসনতন্ত্র কি।
আমি এখন তোমাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানব শ্বসনতন্ত্র। মানব শ্বসনতন্ত্রটা নির্ধারিত কিছু অঙ্গের মাধ্যমে যে শ্বাস কার্যটা চলে সেটাকে বলা হয় মানব শ্বসনতন্ত্র। মানব শ্বসনতন্ত্রের যে নির্ধারিত অঙ্গগুলো হচ্ছে, নির্ধারিত অঙ্গগুলো আমি এখন বোর্ডটাকে করে দিচ্ছি। আমি নির্ধারিত অঙ্গগুলো তোমাদেরকে এখানে একে দেখাচ্ছি এবং তোমাদেরকে বোঝাচ্ছি বিষয়টা। আমি মানব শ্বসনতন্ত্রের যে ইয়েটা এই যে অঙ্গটা শিক্ষার্থীরা এই যে দেখো, আমি এখানে একটা মোটামুটি একটা ছবি আঁকলাম। এখানে আমি যদি তোমাদেরকে দেখাই মানব শ্বসনতন্ত্রের যে প্রধান অঙ্গ, প্রথম অঙ্গ সেটা হচ্ছে নাসারন্ধ্র এবং নাসাপথ। নাসারন্ধ্র এবং নাসাপথ। নাসাপথ। দ্বিতীয়ত আসতেছে গলবিল। গলবিল। তারপরে আসতেছে ষড়যন্ত্র। তারপরে আসতেছে ট্রাকিয়া বা গলনালী। তারপরে আসতেছে ব্রঙ্কাস, তারপরে ব্রঙ্কিওলাস, এই হচ্ছে শ্বসনতন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো। এবং আর আসতেছে এটাকে আমাদের বলা হয় ডায়াফ্রম। এটাকে বলা হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রম। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন এই শ্বসনতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলো সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব নাসারন্ধ্র। প্রথমে আমরা যেটা আলোচনা করব নাসারন্ধ্র। এটা হচ্ছে শ্বসনতন্ত্রের সর্বপ্রথম অঙ্গ এবং এটা আমাদের দেহের বাহিরে অবস্থান করে। নাসারন্ধ্রের মধ্য দিয়ে আমরা যে শ্বাস গ্রহণ করি, এটা এখানে একটা বিশেষ স্নায়ু কাজ করে যেটা আমাদের উদ্দীপনা যোগায় এবং আমরা সুগন্ধ দুর্গন্ধ এই জিনিসগুলো অনুভব করতে পারি। এবং এই অঙ্গটা এমনভাবে তৈরি হয় যেটা আমাদের শরীরের বাহির থেকে যে অক্সিজেনটা আমাদের শরীরে যায় সেটা মানে ভালোভাবে যাওয়ার জন্য এই অঙ্গটা সেভাবেই তৈরি করা ন্যাচারালি। তারপরে আসতেছে আমাদের নাসাপথ। নাসারন্ধ্রের পরে যে পথটা সেটাকে বলা হচ্ছে নাসারন্ধ্রের পরের অংশটাকে বলা হচ্ছে নাসাপথ। নাসাপথটাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মানে লোম দ্বারা আবৃত। তোমরা নিজেরা তোমাদের নাকের ইয়েটা দেখলে বুঝতে পারবা যে কিছুটা আমাদের নাকের ভিতরে কিছু অংশ লোম দ্বারা আবৃত এবং তারপরে শ্লেষা তৈরি করার মতো এরকম একটা পাতলা পর্দা আছে দ্বিতীয় অংশে। তো এই নাসাপথের মধ্য দিয়ে যখন বাহির থেকে বায়ু আমাদের নাকের মধ্যে প্রবেশ করে তখন বিভিন্ন রকমের ধুলাবালি, জীবাণু বা অন্যরকম খারাপ কোনো কিছু থাকবে, সেই জিনিসগুলো আমাদের এই লোম এবং এই শ্লেষা পর্দার মধ্যে আটকে যাবে, যেটা আমাদের ভিতরে প্রবেশ করতে পারবে না। তো এইভাবে আমরা বায়ু থেকে যখন আমরা অক্সিজেন গ্রহণ করি সেটা আমাদের ফুসফুসের ভিতরে মোটামুটি নির্মলভাবেই প্রবেশ করবে। তো এই হলো আমাদের নাসাপথ। পরবর্তী যে 3 নম্বর অংশ সেটা হচ্ছে গলবিল।
নাসাপথের পরে এবং ষড়যন্ত্রের উপরে যে অংশটা সেটাকে বলা হচ্ছে গলবিল। গলবিলটা আমাদের শরীরের আমাদের যে ইয়েতে আছে সেখানে আমরা হাঁ করলেই, আমরা মুখ হাঁ করলে আমাদের এই অংশটা দেখতে পাবো। এখানে একটা আলাজিবা আছে। আলাজিবাটা আমাদের খাদ্য গ্রহণ করার সময়, যে গলধকরণ করার সময় যে খাবারগুলো যায়, সেই আলাজিবাটা আমাদের শ্বাসনালী পথটাতে, নাসা পথটাতে আটকায় দেয়, মানে পথটা বন্ধ করে দেওয়ার কাজ করে থাকে, যার কারণে নাসা পথে আমাদের খাদ্য গ্রহণ করার পরে কোনো অংশ সেখানে যেতে না পারে না বা কোনো ক্ষতি করতে পারে না। এবং এই গলবিলের মধ্যে প্রচুর পিচ্ছিল পদার্থ বের হয়, যেগুলো আমাদের খাদ্য গ্রহণ করতে অনেক সুবিধা হয়। গলবিলের পরে আমি আসতেছি ষড়যন্ত্র। ষড়যন্ত্রটা হচ্ছে গলবিলের পরের অংশ। এটাকে আমরা ভোকাল কর্ডও বলে থাকি। এর মধ্যে একটা পর্দা থাকে যেটাকে উপজিহ্বা বলা হয়। এই উপজিহ্বার ঢাকনার মতো কাজ করে, যেটা বাতাস প্রবেশ করে, বায়ু থেকে অক্সিজেন প্রবেশ করে, আবার মানে বের হওয়ার কোনো থাকে না, ঢুকা এবং বের হওয়া নিয়ন্ত্রণ করে থাকে এই ষড়যন্ত্রটা। ষড়যন্ত্রের পরে যে অংশটা থাকতেছে সেটাকে আমরা বলি ট্রাকিয়া বা শ্বাসনালী। শ্বাসনালী বা ট্রাকিয়া, এটা আমাদের খাদ্যনালী এবং শ্বাসনালী পাশাপাশি থাকে। এটা একটা ফাঁপা অংশ এবং এর মধ্যে সি আকৃতির অস্থি দ্বারা গঠিত হয়ে থাকে। আর এই অস্থিটা তরুণাস্থি। আমরা জানি অস্থি দুই প্রকার, একটা হচ্ছে অস্থি আর একটা হচ্ছে তরুণাস্থি। যে এই অস্থিটা অত্যন্ত নরম, কিন্তু মানে শক্ত না, আবার নরমও না, এর মধ্যে অবস্থিত। এবং এর মধ্যে এই ট্রাকিয়ার ভিতরটা একটা ঝিল্লি দ্বারা আবৃত থাকে, যে ঝিল্লিটার মধ্যে লোমশ কোষ থাকে। এই লোমশ কোষটা যদি আমাদের ভিতরে যদি কোনো জীবাণু বা কোনো খারাপ কিছু প্রবেশ করে, সাথে সাথে এই যে ঝিল্লিটা আটকায় দিবে এবং সেটা প্রবেশ করতে পারবে না, এবং শ্লেষের সাথে সেটা বের হয়ে আসবে। এরপরে ট্রাকিয়ার পরের যে নিচের অংশটা ফুসফুসের মধ্যে চলে গেছে, দুই পাশে ট্রাকিয়ার শেষ অংশটা দুই পাশে বিভক্ত হয়ে গেছে। বিভক্ত হওয়ার পরে তারা দুইটা ফুসফুসে প্রবেশ করছে, একটা ডান ফুসফুসে এবং একটা বাম ফুসফুসে প্রবেশ করছে। এটাকে আমরা বলবো ব্রঙ্কাস। ব্রঙ্কাসের কাজ হচ্ছে, এরা ফুসফুসের মধ্যে বায়ুথলি আছে এবং ফুসফুসে অসংখ্য শাখা প্রশাখা তৈরি করছে, এবং এই শাখা প্রশাখাগুলোকে বলা হচ্ছে ব্রঙ্কাস। এবং এই শাখা প্রশাখাগুলোর মধ্যে আবার বেলুনের মতো ছোট ছোট বায়ুথলি আছে। এই হলো আমাদের ব্রঙ্কাস। এবং শেষে আমরা যেটাকে বলবো ফুসফুস। শেষ অঙ্গটা হচ্ছে ফুসফুস। ফুসফুস আমাদের দেহের যে দুইটি গহ্বর আছে, একটা উদর গহ্বর এবং বক্ষ গহ্বর। বক্ষ গহ্বরের মধ্যে আমাদের হৃৎপিণ্ডটা এখানে থাকে। হৃৎপিণ্ডের দুই পাশে দুইটা অংশ, এটাকে আমরা ফুসফুস বলবো। ফুসফুস যেটা পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে সেটাকে বলা হচ্ছে প্লুরা বলা হয়। এবং ফুসফুসটা দেখতে খুব স্পঞ্জের মতো, হালকা গোলাপি রঙের এবং খুব নরম ফুসফুস। ডান পাশের ফুসফুসটাকে তিনটি ভাগে ভাগ করা যায় এবং বাম পাশের ফুসফুসকে দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে। ফুসফুসের মধ্যে বায়ুকোষ, বায়ুনালী এবং বায়ুথলির থাকে, এবং এই ফুসফুসের মাধ্যমেই আমাদের গ্যাস আদান প্রদান হয়ে থাকে। এরপরে আসবে আমাদের মধ্যচ্ছদা। এই মধ্যচ্ছদাটা হচ্ছে আমাদের বক্ষ গহ্বর এবং উদর গহ্বর। আমাদের বডিটাকে দুইটি মোটামুটি এই সামনে দুইটি অংশে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উপরের অংশ, একটা হচ্ছে নিচের অংশ। যেটাকে বলা হয় উপরেরটাকে বলা হয় বক্ষ গহ্বর, নিচেটাকে উদর গহ্বর। এই বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝখানে একটি মাংসাল একটি পর্দা আছে, যেই পর্দাটাকে বলা হচ্ছে মধ্যচ্ছদা। এই মধ্যচ্ছদাটা প্রসারিত এবং সংকুচিত এবং প্রসারিত হওয়ার মাধ্যমে আমরা শ্বাসকার্যটা নিয়ন্ত্রণ করে থাকি। মধ্যচ্ছদা যখন সংকুচিত হবে, মধ্যচ্ছদা সংকুচিত হলে আমাদের উপরে যে বক্ষ গহ্বরটা প্রসারিত হবে এবং আমরা এতে অক্সিজেন গ্রহণ করি। আবার মধ্যচ্ছদা যখন প্রসারিত হবে, তখন আমাদের যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার যে প্রবণতা সেটা আসবে। তাহলে আমরা বুঝতে পারছি যে মধ্যচ্ছদাটা আসলে আমাদের শ্বাসকার্য নিয়ন্ত্রণ করে থাকে এবং শ্বাসকার্য নিয়ন্ত্রণের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি মানব শ্বসনতন্ত্র সম্পর্কে তোমাদেরকে বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা যতটুকু বুঝতে পেরেছো আমার আলোচনা থেকে, এটাই শেষ নয়।
তোমাদেরকে অবশ্যই বই পড়তে হবে। বই পড়ে আমার আলোচনাটার সাথে 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 তোমরা যদি বই পড়ে বিষয়টা নিয়ে আবার একটু বোঝার চেষ্টা করো, তাহলে আমি মনে করব যে এটা তোমাদের জন্য আশা করি ভালো বোঝার হবে। এবার আমি আলোচনা করব সেটা হচ্ছে শ্বাসক্রিয়া। কিভাবে শ্বাসক্রিয়াটা হচ্ছে। আমি তোমাদের শ্বাসক্রিয়া বলতে আমি বুঝাই যে অক্সিজেন গ্রহণ বা প্রশ্বাস এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ বা নিঃশ্বাস। এই যে নিঃশ্বাস এবং প্রশ্বাস, এটা কিন্তু একটা উত্তেজনামূলক একটা প্রক্রিয়া, এটা ন্যাচারাল প্রক্রিয়া। আমাদের নিঃশ্বাস প্রশ্বাস এমন না যে আমাদেরকে মনে করতে হয় আমাদেরকে নিঃশ্বাস নিতে হবে, নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ করতে হবে। এই জিনিসটা আমাদের প্রাকৃতিকভাবে ন্যাচারালি হয়ে থাকে, এটা নিয়ে আমাদের কখনো নিজের থেকে কোনো চিন্তা করতে হয় না। তো এই শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা আমাদের যখন ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদাটা যখন সংকুচিত হবে তখন এটা নিচের দিকে চলে যাবে। আমাদের ডায়াফ্রাম, আমি তোমাদেরকে আবার বলছি যে ডায়াফ্রাম যখন সংকুচিত হবে তখন সেটা নিচের দিকে চলে যাবে। নিচের দিকে চলে গেলে আমাদের বক্ষ গহ্বরটা প্রসারিত হবে, স্পেস বেড়ে যাবে এবং এখানের যে বায়ুর চাপটা অনেক কমে যাবে এবং বাহিরের বায়ুর চাপের সাথে এই বায়ুর চাপের সমতা আনার জন্য তখন কিন্তু আমরা নিঃশ্বাস গ্রহণ করতে চেষ্টা করব বা আমাদের নিঃশ্বাস গ্রহণ করার প্রবণতা আসবে এবং বায়ু থেকে আমাদের নিঃশ্বাস গ্রহণ করব, মানে আমরা অক্সিজেন গ্রহণ করব। এই যখনই সংকুচিত হয়ে মধ্যচ্ছেদাটা নিচে চলে যাবে তখন বক্ষ গহ্বরের স্পেস বৃদ্ধি পাবে এবং অক্সিজেন প্রবেশ করবে। ঠিক সাথে সাথেই আবার মধ্যচ্ছেদা কিন্তু প্রসারিত হবে, প্রসারিত হওয়ার ফলে সে কিন্তু উঠে যাবে। আমি আবার বলছি, মধ্যচ্ছেদা সংকুচিত হলে নিচে নেমে যায় আর প্রসারিত হলে উপরে উঠে যায়। উপরে যখনই উঠে যাবে তখনই কিন্তু আমাদের আবার বায়ুচাপ এখানে বেড়ে যাবে, মানে আমাদের স্বাভাবিক অবস্থায় যখন চলে আসবে তখন বায়ুচাপ আমাদের বেড়ে যাবে। বেড়ে যাওয়ার কারণে যে আমাদের হৃৎপিণ্ড থেকে যে ফুসফুসে কার্বন ডাই অক্সাইড আসছিল সেটা কিন্তু আবার মানে এখানে মানে একটা প্রেসার সৃষ্টি হবে, যার কারণে আমরা ন্যাচারালি কার্বন ডাই অক্সাইডটা আমরা বের করে দেব। তো এইভাবে দেখো, আমি আবার বলছি তোমাদের, এইভাবে আমরা বায়ু থেকে অক্সিজেনটা গ্রহণ করলাম প্রশ্বাসের মাধ্যমে এবং যখনই অক্সিজেন ঢুকলো বায়ুর চাপ বেড়ে গেল তখনই কিন্তু আমরা সাথে সাথে কার্বন ডাই অক্সাইডটা বের করে দিলাম। তাহলে এখানে ডায়াফ্রাম কি কাজ করতেছে, একবার নিচের দিকে নেমে যাচ্ছে সংকুচিত হয়ে আমাদের অক্সিজেন প্রবেশ করতেছে, আবার সাথে সাথে সেটা আবার যখন প্রসারিত হচ্ছে উপরে উঠে যাচ্ছে আমাদের যে বায়ুচাপ বৃদ্ধি পাচ্ছে ভিতরে, সেটার ফলে আমাদের কার্বন ডাই অক্সাইডটা বের করে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসটা নিয়মিতভাবে চলতেছে। আমরা কিন্তু কখনোই চিন্তা করি না যে আমাদেরকে শ্বাস নেওয়া হলো না বা কি শ্বাস ত্যাগ করা হলো না, প্রশ্বাস নেওয়া হলো না। নো, এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রক্রিয়া। এভাবেই কিন্তু আমরা প্রকৃতিতে গ্যাস দিচ্ছি, গ্যাস নিচ্ছি, প্রকৃতি থেকে গ্যাস নিচ্ছি, এভাবে কিন্তু আমরা গ্যাস বিনিময় করে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো গ্যাস বিনিময় বলতে এখানে কার্বন ডাই অক্সাইড, মানুষের জন্য বা প্রাণীর জন্য কার্বন ডাই অক্সাইড ত্যাগ, অক্সিজেন গ্রহণ, আবার উদ্ভিদের জন্য কার্বন ডাই অক্সাইড অক্সিজেন ত্যাগ, কার্বন ডাই অক্সাইড গ্রহণ। তো এই হলো আমাদের আজকের আলোচনার বিষয়। এবং আমি যে একদম সর্বশেষ যে শ্বাসনালী সংক্রান্ত রোগ, আমার এই শ্বাসনালীর মধ্যে আমাদের অনেক বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। এটা আমাদের অত্যন্ত জরুরি একটা আমাদের শরীরের অঙ্গ, কিন্তু আমাদের অসাবধানতার কারণে বা পরিবেশের প্রকৃতির কারণে আমরা বিভিন্ন রকমের শ্বাসনালী সংক্রান্ত বা ফুসফুস সংক্রান্ত রোগে আক্রান্ত হই, যেমন অ্যাজমা, ব্রোনকাইটিস, ফুসফুসের ক্যান্সার, আরো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকি। তো আমাদেরকে সচেতন হতে হবে এবং সচেতনতার সাথে আমাদের শরীরে এই অঙ্গটাকে সুস্থ রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে যে সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করলাম, আমি আশা করি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং অবশ্যই তোমরা এই বিষয়টা নিয়ে বাসায় আবার ভালোভাবে পড়াশোনা করবে এবং সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং পড়াশোনা করবে। কারণ প্রকৃতি যদিও এখন আমাদের বিপক্ষে, গোটা বিশ্ব এখন একটা সংক্রামক রোগে আক্রান্ত হয়ে আছে, মহামারীতে আক্রান্ত হয়েছে, কিন্তু কোনো কিছুই থেমে নেই, সবকিছুই সীমিত আকারে চলছে। কাজে তোমাদের পড়াশোনাও, যেহেতু তোমরা বাসায় আছো, সুস্থ আছো, সীমিত আকারে হলে না, আমি বলবো না সীমিত আকারে, আবার আমি বলবো না যে তোমরা অনেক প্রেশার নিয়ে পড়ো, তবে আমি বলবো তোমরা লেখাপড়া করো। কারণ লেখাপড়া একসময় এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, ইনশাআল্লাহ আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাব, তখন কিন্তু আমাদের এই এখনকার পড়াশোনাগুলো তখন আমাদের কাছ থেকে প্রেশারটা কম হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।